বিরতির পর স্বাগত। আজ কংগ্রেসের সদর দপ্তরে গেলেন রাহুল গান্ধী এবং সেখানে গিয়েই তিনি কংগ্রেস নেতাদের সাথে বৈঠক করেন। বিমান হানা নিয়ে সকলের সাথে তিনি আলোচনাও করেন। ভারতীয় বিমান বাহিনী পাকিস্তানে ঢুকে যে এয়ার স্ট্রাইক করেছে সন্ত্রাসবাদীদের ঘাঁটিতে, সে বিষয়টা নিয়েই বিস্তর দলীয় কর্মীদের সাথে আলোচনা করেন রাহুল গান্ধী। সে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তারপরই সদর দপ্তর থেকে বেরিয়ে এসে কি বলছেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা রাহুল গান্ধী, শোনাচ্ছি। वर्किंग कमेटी में हमारा डिस्कशन हुआ, पूरा समर्थन, फुल सपोर्ट टू आवर फोर्सेस, बेस्ट विशेस टू देम, मच लव टू देम, कंप्लीट सपोर्ट फ्रॉम द कांग्रेस पार्टी एंड द कांग्रेस वर्किंग कमेटी। আপনারা শুনলেন রাহুল গান্ধীর বক্তব্য। কংগ্রেস সদর দফতরে পৌঁছেই তিনি প্রথম দলীয় কর্মীদের সাথে কথাবার্তা বললেন, আলোচনা করলেন। তারপরেই কিন্তু তিনি এসে সাংবাদিকদের সামনে এই বিষয়টা নিয়েই তার রিঅ্যাকশন দিলেন। আমি এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আশিস বাবু, প্রথমেই স্বাগত জানাচ্ছি নিউজ ভ্যানগার্ডের পর্দায়। নমস্কার আপনাদের। আমরা শুনছিলাম রাহুল গান্ধীর বক্তব্য, তিনিও স্বাগত জানিয়েছেন ভারতীয় সেনার এই সাফল্য। আপনি কিভাবে দেখছেন বিষয়টা? পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের ভেতরে জঙ্গি ঘাঁটি এবং জঙ্গি মদতপুষ্ট যে সমস্ত জায়গাগুলিকে চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনীরা যেভাবে আক্রমণ চালিয়েছে এবং এই আক্রমণের ঘটনায় আজকে আমরা ভারতবাসী হিসাবে সেনাবাহিনীকে আমরা অভিনন্দন জানাই, স্বাগত জানাই তাদের এই প্রতি আক্রমণের প্রতি, এবং আরো বেশি কঠোর ভাবে এই জঙ্গি ঘাঁটিগুলির প্রতি তাদের যে বিশেষ অভিযান, এটাকে আমরা জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে আমরা তাদেরকে পূর্ণ সমর্থন জ্ঞাপন করছি। আগামী দিনেও যেন আরো কঠোরতম শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। এই জায়গায় থেমে থাকলে চলবে না, কারণ ভারতবর্ষের বুকে দীর্ঘ সময় ধরে যারা সন্ত্রাসবাদী কার্যকলাপ করছে বা কার্যকলাপে মদত পাকিস্তান যারা মদত জুগিয়ে যাচ্ছে, তাদের বিরুদ্ধে সেনাবাহিনীর এই ধরনের যে প্রত্যাঘাত, এতে আমরা গর্বিত বোধ করি। ভারতীয় সেনাবাহিনী তার প্রত্যাঘাতের জন্য যে যথেষ্ট তারা তাদের যে সামর্থ্য আছে সেটা তারা প্রমাণ করেছে। এতে করে আমরা সবসময় সেনাবাহিনীর পাশে থাকব। ভারতবর্ষের সমস্ত জনগণকে ঐক্যবদ্ধ করে দেশের এই মুহূর্তে দেশের জন্য যে দেশপ্রেম, দেশাত্মবোধে সকলকে আবদ্ধ হওয়ার জন্য এবং সেনাবাহিনীর পাশে থাকার জন্য আমরা সবার প্রতি আহ্বান রাখছি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহার সাথে। তিনি বলেছেন দেশাত্মবোধতার পাশাপাশি দেশের প্রত্যেককে তিনি একজোট থাকার কথা বললেন এবং ভারতীয় সেনার এই সাফল্যে তিনি অত্যন্ত খুশি এবং আগামী দিনেও যেন এই কড়া মনোভাব দেখায় ভারতীয় সেনা, সে কথাই কিন্তু বললেন কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। আমি এবার যাচ্ছি আলোচনায়। আমি যাচ্ছি এই মুহূর্তে দেবাশিস রায়ের কাছে, সমাজকর্মী আমাদের সাথে রয়েছে। দেবাশিস বাবু, যে কথাটা আপনার থেকে জানবো, শিলিগুড়ি যাকে চিকেন নেক বলা হয়, যেখানে নেপাল, ভুটান এবং বাংলাদেশ তিনটি আন্তর্জাতিক বর্ডার রয়েছে, কি মনে হয় এবার চিকেন নেকের উপর নিরাপত্তাটা বাড়ানো দরকার? কারণ এই শিলিগুড়ির দিকে কিন্তু বরাবরই নজর থাকে জঙ্গিদের, তাই এই চিকেন নেক নিয়ে কি বলবেন? দেখুন, আমাদের চিকেন নেক একটা সুযোগ ছিল আমাদের স্বাধীনতার পরে বা তার আগে এই চিকেন নেকটাকে এক্সপান্ড করার, সম্প্রসারিত করার, কিন্তু তৎকালীন রাষ্ট্রপ্রধান যারা ছিলেন তারা কোথাও কোথাও দেশের যে স্বার্থ, দেশের নিরাপত্তা, সেখানে আমার মনে হয় কোথাও কম্প্রোমাইজ হয়েছিল, যার জন্য আজকে চিকেন নেক কথাটা বারবার উঠে আসছে। এমনকি বাংলাদেশের মতো একটা অথর্ব সরকারও চিকেন নিয়ে কথা বলে, আমাদের আশ্চর্য লাগে। সেখানে এরা
কি করে এত দুঃসাহস পায়। আমার মনে হয় এই চিকেন নেক একটা সামগ্রিক ভারতবর্ষেরই মানে অন্তর্ভুক্ত। তো সেটা নিয়ে অলরেডি আমাদের ইস্টার্ন কমান্ড যেখানে রয়েছে সেখানে সেনাবাহিনী মোতায়েন রয়েছে এই চারিপাশে, এবং আমাদের ভারতবর্ষের সরকার শুধুমাত্র নর্থ ইস্ট নয়, সমগ্র ভারতবর্ষকেই সুরক্ষা প্রদানে যথেষ্ট সমর্থ। এখানে যেহেতু চিকেন নেক একটা বারবার বলা হয়ে থাকে, সেটার ক্ষেত্রে আমি বলবো আমাদের এত দুশ্চিন্তার কোনো কারণ নেই, কারণ আমরা আমাদের সেনাবাহিনীর উপর জল, স্থল, অন্তরিক্ষ এবং আমাদের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর এবং সামগ্রিক যে মডার্ন ওয়ারফেয়ার সেটাকে আমরা কর্নিশ জানাই। ভারতীয় সেনাবাহিনীর যে দক্ষতা, যে প্রিসিশন টার্গেট রাখার ক্ষমতা এবং মাতৃভূমিকে রক্ষা করার যে অদম্য স্পৃহা, সেইটাকে আমরা স্যালুট জানাই। এবং সর্বোপরি আমাদের দেশের একটা এমন সরকার রয়েছে যেখানে there is no tolerance, zero tolerance against terrorism। তো সন্ত্রাসবাদের মদদ পুষ্ট রাষ্ট্র এবং সন্ত্রাসবাদী যারা, তাদের সহায়ক যারা, তাদেরকে সমূলে বিনাশ করার যে সংকল্প প্রতিজ্ঞা আমাদের দেশের সরকার নিয়ে রেখেছে, এতে কোনো সন্দেহ নেই সেটা ভারতবর্ষের যে কোনো অংশকে রক্ষা করার জন্য, মাতৃভূমিকে রক্ষা করার জন্য আমাদের দেশের সরকার এবং আমাদের গৌরবের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে। আপনার থেকে আমি জানলাম চিকেন নেকের বিষয়টা। এবার আমি ডক্টর সঞ্জয় রায়ের কাছে আসবো। সঞ্জয় বাবু, ত্রিপুরাতেও একটি আন্তর্জাতিক বর্ডার রয়েছে এবং দুটি অন্য রাজ্যের বর্ডার রয়েছে, এবং সম্ভবত যদি আমার ভুল না হয় বাংলাদেশের সাথে রয়েছে 856 কিলোমিটার, এছাড়া মিজোরামের সাথে রয়েছে 106 কিলোমিটার এবং আসামের সাথে রয়েছে 53 কিলোমিটার আমরা বর্ডার শেয়ার করছি। সেক্ষেত্রে যেহেতু বাংলাদেশের সাথে একটা বড় বর্ডার আমরা শেয়ার করছি, তারপরে মিজোরাম, তারপর আছে আসাম। যদিও আসাম এবং মিজোরাম আমরা এই বিষয়টাই আলোচনায় আনছি না, বাংলাদেশের সাথে যেহেতু অনেকটা জায়গা, ত্রিপুরার 3টি জায়গা রয়েছে, সেক্ষেত্রে ত্রিপুরার দিকেও কি বিশেষ নজর দেওয়া দরকার এই মুহূর্তে কেন্দ্রে? কি বলবেন? যেহেতু মকড্রিলও হয়েছে আজ, যে তালিকা ছিল সেই তালিকায় ত্রিপুরার নামও ছিল। শুনুন, আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সিকিউরিটি তো ধরুন না, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার সিকিউরিটি নিশ্চয়ই আছে, নজর আছে। এখন যে কাশ্মীরের সঙ্গে যে সন্ত্রাসবাদী যে আক্রমণ, এখন ত্রিপুরা রাজ্যেও যে সন্ত্রাসবাদ ছিল এক সময়, বা উগ্রপন্থী ছিল, ইনসার্জেন্সি ছিল, সেটাও কিন্তু ফিড হয়েছে, আমরা লক্ষ্য করেছি বাংলাদেশ থেকে। এখন সেই সন্ত্রাসবাদীরা আসলে ত্রিপুরার এই যে আমাদের যে বর্ডার সীমান্ত আছে, তো বর্ডার সীমান্তে বিএসএফ কে তো অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হয়েছে, অলরেডি দে আর অন বেসিক্যালি ভিগিল। সুতরাং আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে এটা এত বেশি চিন্তাজনক বলে আমি মনে করি না। আর যেটা আপনি শিলিগুড়ির যে করিডোরের কথা বলছিলেন, আপনি ওইখানে যে 3টে দেশের বর্ডারের কথা বললেন, একটা ভুটান, একটা নেপাল আর একটা বাংলাদেশ, তাই তো? আপনি বলুন, চিকেন করিডোর যেটা আছে 22 কিলোমিটার জায়গা, তো এটার মধ্যে যদি কিছুদিন আগে আমরা লক্ষ্য করেছি যে বাংলাদেশে যে এখন যিনি মানে কেয়ারটেকার গভর্নমেন্ট যে আছে, মোহাম্মদ ইউনূস, উনি বলছিলেন হি ওয়াজ বেসিক্যালি প্লিডিং টু দ্য চায়না। ঠিক আছে, যদি চায়নাকে ওনারা বলবে যে যদি পাকিস্তান যদি আক্রমণ করে, তাহলে চায়নাকে বলবে যে নর্থ ইস্টে অ্যাটাক করে। কিন্তু রিয়েলিটি হলো যে চায়না থেকে কি করে আসবে ওই প্রান্ত থেকে? আপনি যদি যে জায়গাটা দিয়ে আসতে হবে, ঠিক আছে, এই যে আপনার ভুটান এরিয়া, আপনি এই যে এলাকাটা যদি আসতে হবে, যদি লক্ষ্য করা যায় হিলি টেরিং এরিয়া, ঠিক আছে, এবং এর পাশে আপনি লক্ষ্য করেন মায়ানমার দিয়ে তো আসতে হবে। মায়ানমারের যে জায়গাটা দিয়ে আসবে, চীনকে আসতে হবে। চীনকে কিন্তু চীন বাংলাদেশের দিকে আসতে চাইছে, কারণ কি এই প্রান্তে চীনের একমাত্র মায়ানমার বা চট্টগ্রাম ছাড়া আর কোনো পোর্ট নেই, আর তার সব পোর্ট হলো ওই প্রান্তে, চীনের ওই প্রান্তে। ঠিক আছে, সুতরাং চীনকে কিন্তু এতটুকু জায়গা তার লজিস্টিক টেনে এনে এই 22 কিলোমিটারের জন্য এই যে চিকেন করিডোরে যদি ভুটান বা নেপাল বা বাংলাদেশের, আমার মনে হয় না সেই রকম সামরিক শক্তি হয়েছে যে ভারতবর্ষের সিকিউরিটিকে থ্রেট করবে। আমি পার্সোনালি যেটা মনে করি, একদম আর করতে গেলে সেটা চীন থেকে আনতে হবে। কিন্তু চীন থেকে যদি আনতে হয়,
যে জিওগ্রাফিক্যাল টেরিন যেটা আছে ওই টেরিনটা কিন্তু হস্টাইল, হুম ওইটা দিয়ে কিন্তু আনতে পারবে না। হুম। ঠিক আছে, এবং সবচেয়ে মজার ব্যাপার হলো মায়ানমারে কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অলরেডি একটা এই আপনার এই কালাধন সিটিও পোর্ট একটা আছে, ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু একটা সিটিও পোর্ট একটা বানাচ্ছে হুম এবং ইট ইজ অলমোস্ট কমপ্লিট। সিটিও পোর্ট যদি কমপ্লিট হবে কালাধন রিভারের উপর দিয়ে, এটা আমাদের আবার কানেক্টিভিটি খুব সোজা হবে যদি মিজোরাম দিয়ে আমরা চলে যাই। হুম ঠিক আছে, সুতরাং ওই কালাধন রিভারে ওইখানে তো যাতে নাকি চাইনা যেন এইদিকে এসে যাতে সামরিক শক্তি প্রদর্শন না করতে পারে, বা মায়ানমারের ওই প্রান্তে যেটা জায়গাটা আমাদের চিকেন করিডোরে যেটা মানে শান্তি সিকিউরিটি যাতে বিঘ্নিত না হয়, হুম এজন্য আজ থেকে বহু বছর আগে, প্রায় 20 বছর আগে, তো আপনার এখানে একটা মায়ানমারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ অলরেডি ডিসাইডেড এখানে সিটুয়ে পোর্ট এস্টাবলিশ করবার জন্য, এবং ইট ইজ অলরেডি বেসিক্যালি ফাংশনাল স্টেজে আছে। এবং ওই মায়ানমারে ওই জুনতা সরকারের একটু প্রবলেম হওয়াতে ওইখানে আরাকান আর্মি নিয়ে কিছু প্রবলেম হওয়ার জন্য মাঝখানে কয়েকদিন গন্ডগোল ছিল, কাজ বন্ধ ছিল। তো ওই প্রান্তে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে সিকিউরিটি থ্রেট আছে, আর সিকিউরিটি থ্রেট যদি হতে হয় সেটা চীন থেকে আনতে হবে। এখন চীন কয়টা ফ্রন্ট একসঙ্গে খুলবে, কারণ কি আপনি যদি এখন পাকিস্তানের সঙ্গে যদি আমাদের যুদ্ধ হয়, আমি বলছি না যুদ্ধ, কারণ এসকেলেটরি হতেও পারে, যদি পাকিস্তান যদি আবার ইন্ডিয়াকে অ্যাটাক করে দেন ইন্ডিয়া উইল নট সিট আইডল, তাহলে সেই ক্ষেত্রে এসকেলেটরি হবে। ঠিক আছে, এখন যদি পাকিস্তান যেভাবে নাকি সমগ্র পৃথিবীর কাছে কেঁদে কেঁদে বলছে আমার সাধারণ জনগণকে আক্রমণ করেছে, আমার মানে ইনফ্রাস্ট্রাকচারে অ্যাটাক হয়েছে, এখন যদি পাকিস্তান যদি রিটালিয়েশন করে ইন্ডিয়া কি বসে থাকবে? যদি না হয় তাহলে অ্যাটাকটা আরো সুদূর প্রসারী হবে। এখন সেই ক্ষেত্রে আপনি যদি লক্ষ্য করে দেন চাইনিজদের এই প্রান্তে আসার থেকেও চাইনিজদের আরেকটা প্রজেক্ট আছে, এটা হচ্ছে বিআরআই, এটাকে বলা হয় বেল্ট রোড ইনিশিয়েটিভ। এই বেল্ট রোড ইনিশিয়েটিভ ওরা উপর দিয়ে যে আমাদের যে চাইনিজ যে পাক অকুপাইড কাশ্মীর আছে, সম্ভবত গিলগিট এরিয়া থেকে এটা গদর পোর্ট অব্দি যে পাকিস্তানের জায়গাটা আছে, এখানে ওরা সিপ্যাক বানাচ্ছে। প্লাস ওইদিকে উপর দিকে ওরা পুরো ইউরোপের সঙ্গে যে কানেক্টিভিটির জন্য যে রাস্তা বানাচ্ছে, ওই জায়গাটা ওদের একটা স্বার্থ নিহিত আছে, যার জন্য পাকিস্তানের সঙ্গে চাইনার একটা সম্পর্কটা একটু বেশি মানে গভীর। কিন্তু সেই জায়গায় ভারতেও আক্রমণ করার আগে সুতরাং চীনকে তো এগুলো ভাবতে হবে কয়টা ফ্রন্ট সে খুলবে। তো এখন চীন আমরা জানি যে বেসিক্যালি আজকে ইউএনএসসি যখন মিটিং হচ্ছিল তখন চাইনা ওয়াজ বেসিক্যালি মানে স্পিকিং ইন দি ল্যাঙ্গুয়েজ অফ দ্য পাকিস্তান, পাকিস্তানের ভাষায় যারা কথা বলছিল। তো এখন আমি যেটা মনে করি যে নর্থ ইস্টের এখন মানে আমাদের চিকেন করিডোরের যে ব্যাপারটা নিশ্চয়ই চাইনা এদিকে আসবে না। আর কারণ কি চাইনার অলরেডি একটা সবচেয়ে বড় সমস্যা হলো যে সেটা হলো যে আমেরিকা যে ওদেরকে যে শুল্ক আরোপ করেছে, ঠিক আছে, এই যে শুল্ক আরোপে ওদের চাইনার যে ম্যানুফ্যাকচারিং যে একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, এখন তো উৎপাদন করছে, সেই উৎপাদন তো বিক্রির একটা ব্যবস্থা করতে হবে, কিন্তু উৎপাদনের উপর 249% ট্যাক্স লাগিয়ে দিয়েছে। ঠিক আছে, সুতরাং এই যে ট্যারিফ যুদ্ধটা, এখন কি সে ট্যারিফ যুদ্ধটা দেখবে না পাকিস্তানের সঙ্গে সঙ্গ দিয়ে এসে, না বাংলাদেশের কথা শুনে এসে এই নর্থ ইস্টের এই চিকেন করিডোরের মধ্যে আক্রমণ করবে? সুতরাং দিস আর বেসিক্যালি মোহাম্মদ ইউনূস উনি বলছেন, হয়তো উনি উনার টেনিউর যেটা আছে, উনাকে তো দায়িত্ব দেওয়া হয়েছিল 6 মাস বা 8 মাসের মধ্যে উনি সেখানে নির্বাচন করে বাংলাদেশে একটা ইলেক্টেড গভর্নমেন্ট দেবে। উনি চাচ্ছিলেন না যদি এই সমস্ত যুদ্ধ করে যদি উনার টেনিউরটা যদি দীর্ঘদিন লম্বা করা যায়, এটা উনার ব্যক্তিগত এজেন্ডা। ঠিক আছে, চাইনিজ যে ইনভলভমেন্টের কথা বলছে বা আমাদেরকে যে গল্প শোনাচ্ছে, দিস আর নট এট অল ফিজিবল, পার্সোনালি আমার যা মনে হয়। এবং এই কথাটাই আমি কিছুক্ষণ আগে দেবাশিস বাবুর সাথে আলোচনা করছিলাম যে চীন যদিও একেবারে সামনে থেকে মদত করে, সেক্ষেত্রে একটা বড়সড় আশঙ্কা থাকছে, কারণ চীনের একটা বড় মার্কেট ভারত ধরে রেখেছে। সেক্ষেত্রে এই বিষয়টাও চীনের মাথায় থাকবে যে ভারতের যদি একেবারে সরাসরি ভারতের বিপক্ষে গিয়ে তারা কথা বলে, সেক্ষেত্রে তার বাণিজ্যটাও অনেকটাই। চীনের আরেকটা ব্যাপার হলো, শোনো, চীনের আরেকটা চীন যে এই পাকিস্তানকে যে মানে যুদ্ধে যে লিপ্ত হয়েছে, তার মধ্যে যে পাকিস্তানকে যে বেসিক্যালি চায়না যে কম্পেল করেনি, সেটা কিন্তু আপনি দূরে সরিয়ে রাখতে পারবেন না। কারণ কি 249% টেরিফ যখন নাকি আমেরিকা চাইনিজ প্রোডাক্টের উপর বসিয়েছে, তারপর চায়নায় আমেরিকার অনেক কোম্পানি আছে, ওরা ওদের যে প্রোডাকশন সেন্টার গুলো আছে, দে আর নাও থিঙ্কিং টু শিফট দ্য প্রোডাকশন সেন্টার টু আদার কান্ট্রিজ।
তো এখন এটা চীন খুব ভালো করে বুঝতে পারছে, ঠিক আছে? যদি এখন যদি প্রোডাকশন সেন্টারগুলো যদি সরিয়ে দেয়, এবং অনেকেই হয়তো ইন্ডিয়ার দিকে ঝুঁকতে পারে, যদি ইন্ডিয়ার দিকে যদি ঝুঁকে, তাহলে আলটিমেটলি তার যে প্রোডাকশন যে জায়েন্ট যেটা আছে, তার প্রোডাকশন যে সাইকেল যেটা আছে, তো প্রোডাকশন ইকোসিস্টেম যেটা আছে, সেটা ডিস্টার্ব হবে। তো এখন তাই যদি এখন বিদেশিরা যদি ইন্ডিয়ার মার্কেটটা যদি দেখে, ইন্ডিয়ান মার্কেট যদি ইন্ডিয়াতে যদি আসে প্রোডাকশন করবার জন্য, তাহলে আলটিমেটলি চায়না অলরেডি 249% ট্যাক্সের থ্রেটে আছে, আবার ভারত থেকেও আবার ভারতের সঙ্গে ওদের আরো প্রতিযোগিতা তীব্র হয়ে যাবে। তাই ইন্ডিয়ার মার্কেটটাতে যেতে বিদেশিরা যেন ইন্ডিয়াকে যেন একটা এই যে ইনভেস্টমেন্ট ক্লাইমেটটা যদি এখানে যদি একটা যুদ্ধ লাগিয়ে দেওয়া যায়, ভারতকে যদি ব্যস্ত রাখা যায়, ভারত যদি মানে রিসোর্স যদি তার কিছুটা ডিপ্লিট করা যায়, এবং তার ইনভেস্টমেন্ট ক্লাইমেট যদি না থাকে, তাহলে হয়তো দেখবে যে কি মানে অন্য দেশে চলে যাবে, এবং অন্য দেশকে মোকাবেলা করা চীনের পক্ষে যতখানি সম্ভব, ইন্ডিয়াকে মোকাবেলা করা তার পক্ষে অনেক বেশি কঠিন। ঠিক আছে? সুতরাং চীনও যে ইনডিরেক্টলি যে পাকিস্তানকে যে কম্পেল করেনি, সেই যুক্তিটাও কিন্তু দূরে সরিয়ে রাখা যায় না। এখন আবার বলছে পাকিস্তানকে। আমি একটু আপনাদের থামাচ্ছি, কারণ টেলিফোন লাইনে আমাদের সাথে যুক্ত হয়ে গেছে তীব্রামথার কর্মী গীতা দেববর্মা। প্রথমে আপনাকে নিউজ ভ্যানগার্ডের পর্দায় স্বাগত জানাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। এই যে এয়ার স্ট্রাইক, এই স্ট্রাইকে ভারতীয় সেনার বড় সাফল্য, প্রত্যেকেই তার সমর্থন জানাচ্ছেন, অভিনন্দন জানাচ্ছেন, আপনার কি প্রতিক্রিয়া থাকছে? অ্যাকচুয়ালি দেখুন, আমিও বিইং এ ইন্ডিয়ান অর্থাৎ ভারতবাসী হিসাবে প্রথমে যে অপারেশন চলছে এখন স্ট্রাইক করতে, সেটা আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই ভারত সরকারকে। কারণ আমরা দেখেছি বিগত কয়েকটা দিনে যে আমাদের যে কাশ্মীরের যে টুরিস্ট ইয়েতে গেছিল, তাদেরকে যেভাবে মর্মান্তিক ভাবে যারা আক্রমণ করেছে সেই সন্ত্রাসবাদী দল, তাদেরকে নির্মূল করার তাগিদে যে ব্যবস্থা গ্রহণ করেছেন ভারত সরকার, এটি সত্যি খুবই প্রশংসনীয়। আমি ব্যক্তিগতভাবে খুবই স্বাগত জানাই। আর আমাদের সবার ইন্ডিয়ান বা ভারতবাসী হিসাবে সেটাকে স্বাগত জানানো উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম তীব্রামথার নেত্রী গীতা দেববর্মার সাথে, এবং তিনিও কিন্তু একজন ভারতীয় হিসেবে, ভারতের নাগরিক হিসেবে তিনি এই বিষয়টার সমর্থন করেছেন এবং ভারতীয় সেনাকে তিনি অভিনন্দন জানিয়েছেন, এবং আগামী দিনেও যে ভারত ঐক্যবদ্ধ থাকবে, যে কোনো পরিস্থিতিতে ভারতের সমস্ত নাগরিক এক জায়গায় এক টেবিলে একত্রিত হবে, সেই বার্তাই কিন্তু আজ উঠে এসেছে। যদিও পাকিস্তান, আমি যে আলোচনা করছিলাম এবং তাদের মধ্য থেকে উঠে এসেছে যে পাকিস্তান হয়তোবা ভেবেছিল যে এই হামলার পর হয়তোবা হিন্দু মুসলিমের মধ্যে একটা বিবাদ লাগতে পারে, কারণ হিন্দুদের দেখে দেখে মারা সেই জায়গায় ধর্ম নিয়ে একটা প্রচার হতে পারে, ধর্ম নিয়ে একটা বিবাদ হতে পারে, কিন্তু সেই জায়গায় দেখা গেল অন্য চিত্র। সেখানে রাজনীতি, সেখানে ধর্ম, সবকিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা যে প্রত্যেকেই ভারতীয় তার পরিচয় কিন্তু এই ধরনের ঘটনা দ্বারাই স্পষ্ট হচ্ছে। এই মুহূর্তের এই সংবাদ এখানে শেষ করছি। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।